ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারের আবাসনের জন্য ১ কোটি টাকার বিশেষ অনুদান দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে এই বরাদ্দ দেয়া হয়। ৭১কে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। গৃহায়ণ অধিদপ্তরের বাজেট থেকে বরাদ্দ দেয়া হয়েছে। রাজধানীর লালমাটিয়ার গণপূর্ত অধিদপ্তরের দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের ফ্ল্যাট কেনা বাবদ খরচ হবে এই টাকা। বিশেষ এই বরাদ্দের একটি অর্থনৈতিক কোডও সৃষ্টি করেছে অর্থ মন্ত্রণালয়। ফ্ল্যাট হস্তান্তরে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এ বরাদ্দ অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৩০ জুনের মধ্যে এ টাকা খরচ করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে টাকা খরচ না হলে অর্থ মন্ত্রণালয়ে ফেরত যাবে। সুতার আমদানি শুল্ক ইস্যুতে নতুন সংকটে পোশাক শিল্প, যা নিয়ে একরকম মুখোমুখি অবস্থানে একাধিক সংগঠন। তৈরি পোশাক খাত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরোধিতা করলেও বিটিএমএ মনে করে মূল্য সংযোজনের মাধ্যমে চাপ কমাতে হবে উদ্যোক্তাদের, যা সুফল আনবে দীর্ঘমেয়াদে। আর বিশ্লেষকদের পরামর্শ, সব পক্ষের মতামত আমলে নিয়ে নিতে হবে যৌক্তিক সিদ্ধান্ত। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। রপ্তানি আয়ের মৌলিক ভিত্তি তৈরি পোশাক খাত, যাতে বড় অবদান রয়েছে সমান্তরালে গড়ে ওঠা বস্ত্র শিল্পের। মূলত উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা আর সরকারের নীতি সহায়তার যৌথ চেষ্টায় এসেছে এই সাফল্য। তবে এ নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে সম্প্রতি দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ঘিরে। সমস্যার শুরু কয়েক বছর আগে ভারত থেকে অবাধে কম দামে সুতা আমদানি ঘিরে। তাই দেশীয় শিল্প রক্ষার কারণ দেখিয়ে সুতায় সেফগার্ড ডিউটি আরোপে অনুরোধ জানায় বিটিএমএ। তারই প্রেক্ষিতে কয়েক রকম সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করে বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে দেশের বস্ত্র খাত লাভবান হলেও রপ্তানিকারকরা বলছেন চাপ বাড়বে তৈরি পোশাক শিল্পে, কেননা শুল্কভার চাপবে 40% পর্যন্ত, অথবা স্থানীয় সুতা কিনতে হবে চড়া দামে। যে সরকার যে সিদ্ধান্তটা নিল, এই সিদ্ধান্তটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আপনি যদি শুল্ক আরোপ করেন সুতার উপরে, তাহলে আমরা যে কম প্রাইসে যে অর্ডারগুলো নিয়ে ইন্ডাস্ট্রিটাকে চালিয়ে রেখে আমরা যে কর্মসংস্থান এবং এক্সপোর্টটাকে ধরে রাখার চেষ্টা করতেছি, সেখানে আপনি এটাতে বাধা দিলেন। বাধা দিয়ে কি করলেন? একজনকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু সে তো আলটিমেটলি বাঁচবে না। আমাদেরকে বাইপাস করে তারা নিজেদের মতো চলার চেষ্টা করে বা নিজেদের মতো সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। অথচ তাদের উচিত কি? আজকে আমার ইন্ডাস্ট্রি একটা সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। তাহলে সবাই মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। অবশ্য বিটিএমএ মনে করছে স্থানীয় মূল্য সংযোজনের মাধ্যমে এই চাপ সামাল দেওয়া সম্ভব, যার গুরুত্ব রয়েছে ট্রাম্প ট্যারিফ কিংবা এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায়। এই নেতা বলছেন স্থানীয় সুতার বাড়তি মূল্য সমন্বয়েরও সুযোগ রয়েছে নানাভাবে। কিছু অংশ আমাকে অ্যাবজর্ব করতে হবে, কিছু অংশ বাইরের কাছে যেতে হবে। এক সময় এটা অটোমেটিক্যালি মার্কেট ডিটারমাইন করবে। একটা সাপ্লাই সাইডে যেই মিলগুলোর সক্ষমতা চাহিদারও বেশি, আমি সেখানে কিভাবে আমার সুতার প্রাইসকে যাচ্ছে তাই করব। এটা সম্ভব না করা। এক্সপোর্ট অর্ডার এখান থেকে এই কারণে চলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নাই। বিশেষজ্ঞদের মতে গেল কয়েক বছরের অসুস্থ প্রতিযোগিতা আর সুতার বাজারে ভারতীয় আগ্রাসনই ডেকে এনেছে এই সংকট, যা সমাধানে দরকার বিশেষ কৌশল। এইভাবে বাধা সৃষ্টি করার যে খেলা, সেই খেলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি মনে করি যে এখানে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে আমাদের যে গার্মেন্টস সেক্টরের এক্সপোর্টার, তারাও যেমন প্রতিযোগিতামূলক দামে সুতা কিনতে পারেন, এবং একই সঙ্গে টেক্সটাইল সেক্টরে যারা প্রডিউসার, তারা যেন কম দামে এবং প্রতিযোগিতামূলক দামে তারা যেন গার্মেন্টস সেক্টরে তারা এই পণ্যগুলো সরবরাহ করতে পারে। অবশ্য নগদ সহায়তা কিংবা জ্বালানি, কর্পোরেট ট্যাক্স এবং সুদহারে বিশেষ সুবিধায় স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিতের পক্ষে পোশাক খাতের সব পর্যায়ের উদ্যোক্তারা। রাকিব হোসেন, ৭১, ঢাকা। আবারও বড় রাজস্ব ঘাটতির শঙ্কা এনবিআর। কারণ লক্ষ্যমাত্রা অর্জনে বাকি সময়ের প্রতি মাসে আদায় করতে হবে ৬১,০০০ কোটি, যার এর আগে সম্ভব হয়নি কখনোই। তার উপর চিন্তা বাড়াচ্ছে নির্বাচন, রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকট। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দেশের উন্নয়ন কর্মকাণ্ড কিংবা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় অর্থের বড় যোগান আসে রাজস্ব থেকে। তবে সেই আদায় কার্যক্রম খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয় দেশের অর্থনীতির সমান্তরালে। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে নানা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা আয় বাড়াতে পারেনি খুব একটা, বরং অযৌক্তিক লক্ষ্যমাত্রা চাপানো হয়েছে আইএমএফের পরামর্শে। অর্থ বছরের প্রথম ৬ মাসের পরিসংখ্যানে যদিও আহরণ বেড়েছে ১৪%, কিন্তু এই গতিতে এগুলে বছর শেষে বড় ঘাটতি থেকে যাবে
এবারও বিশেষজ্ঞরা মনে করছেন অবস্থা আরও খারাপ হতে পারে নির্বাচন সহ নানামুখী চ্যালেঞ্জে। যদি ইকোনমি এই আগামী 6 মাসে পিক আপ না করে, যা আছে তার চেয়ে বেশি পিক আপ না করে, তাহলে ট্যাক্সটা আসবে কোত্থেকে? ইকোনমিক অ্যাক্টিভিটিস না হলে ট্যাক্স আসবে। ইম্পোর্ট যদি কম থাকে, বিনিয়োগ যদি কম থাকে, আউটপুট যদি কম থাকে, তাহলে তো আমার ভিএটি, কর্পোরেট ইনকাম ট্যাক্স সব কিছুই কমে যাবে। যে লিকেজগুলি হচ্ছে রেভিনিউর, এই লিকেজগুলো বন্ধ করার জন্য আমার সিস্টেমটাকে আরও মডার্ন করতে হবে, যাতে ওই করদাতা আর কর যে সংগ্রহ করে আদায় করে তাদের মধ্যে কোনো সরাসরি সম্পর্কের প্রয়োজন হবে না। ডেটাগুলো অটোমেটিক চলে আসবে, কাজে যে কর আদায় করছে তার পক্ষে এটা ফাঁকি দেওয়া সম্ভব হবে না। সংশোধিত লক্ষ্যমাত্রায় পুরো অর্থ বছরে এনবিআর এর কাঁধে পড়েছে 5,54,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। আর প্রথম 6 মাস বাদ দিলে আগামী জুন পর্যন্ত সংগ্রহ করতে হবে 3,68,000 কোটি টাকার উপরে। সেই হিসেবে প্রতি মাসে প্রায় 61,500 কোটি। তবে দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ আয়কর থেকে আদায় বাড়ানোর কথা বলা হলেও সেখানেই সবচেয়ে বড় ঘাটতি রয়ে গেছে প্রথম 6 মাসে। প্রতি 6 মাসে 46,000 কোটি টাকা ধরে যে 92,000 কোটি টাকা যাতে না হয়, এটা যাতে অনেক কমে আসে, সেই জায়গাটায় মনে হয় একটা অর্থনীতির চাকার ক্ষেত্রে কনফিডেন্স বিনিয়োগকারীদের, ওভারঅল গ্লোবাল মার্কেটে পারফরমেন্স, এক্সপোর্টের ধারা খুব ভালো ইন্ডিকেশন দিচ্ছে না যে খুব বড় কালেকশন হতে পারে বা ঘাটতি একেবারে কমিয়ে নিয়ে আসা যেতে পারে। করদাতা যেই টাকাটা দেন তার একটা উল্লেখযোগ্য অংশ কোষাগারে জমা হয় না। এখানে ওই জায়গাতে যদি আমি হাত দিতে পারি, যে যেই টাকাটা আদায় হয়েছে কিন্তু জমা হয়নি, সেই সংখ্যাটাকে ক্যাপচার করা, এটা আমার মনে হয় সবচেয়ে বড় প্রায়োরিটি হওয়া উচিত। সবশেষ অর্থ বছরে এনবিআর আদায় করেছে 3,75,000 কোটি টাকা। মইনুল হাসান, 71, ঢাকা। পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক বিভিন্ন খাত অতিমাত্রায় নিয়ন্ত্রিত। এজন্য ব্যাপক সংস্কারের মাধ্যমে শিথিল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির গতিপথ ও পুঁজিবাজার নিয়ে ব্র্যাক ইপিএর অনুষ্ঠানে তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগে অনেকে আগ্রহী, তারা অপেক্ষা করছে নির্বাচনের জন্য। এ সময় তিনি বলেন, পুঁজিবাজার অকার্যকর হওয়ায় সবাই রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, তৈরি পোশাক, টেক্সটাইল, জ্বালানি, ওষুধ, আইসিটি ও রপ্তানিমুখী খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে এসব সুযোগ কাজে লাগাতে হলে ব্যাংক সংস্কার, রাজস্ব বাড়ানো, বিনিময় হার ব্যবস্থার স্বচ্ছতা এবং নীতি বাস্তবায়নে জোর দিতে হবে নতুন সরকারকে। গত 1.5 বছরে দেশের অর্থনীতি একটি নিম্ন স্তরের ভারসাম্যে চলে গেছে। এখান থেকে বের হওয়া বড় চ্যালেঞ্জ। আমি অভিযোগ করছি না, কিন্তু বাস্তবতা এটাই। প্রশ্ন হলো, এই অবস্থা থেকে আমরা কিভাবে বের হব? আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানেই। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন ব্যাপক সংস্কার, উদারীকরণ এবং বাজারমুখী নীতি, হোক সেটা বিনিময় হার, পুঁজিবাজার কিংবা আমদানি রপ্তানি, সব ক্ষেত্রেই বাজারকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পকে সহায়তা দিতে ঋণ পুনঃতফসিলে বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এই খাতের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো এখন 2 বছরের গ্রেস পিরিয়ড সহ সর্বোচ্চ 10 বছরে ঋণ পরিশোধের সুযোগ পাবে। এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, রপ্তানি আদেশ কমে যাওয়া এবং ডলার সংকটের কারণে এই খাতের অনেক প্রতিষ্ঠান আর্থিক চাপে পড়েছে। নতুন এই সিদ্ধান্তে জাহাজ নির্মাণ শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়বে ও রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্ববাজারে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো আউন্স প্রতি যা ছাড়িয়েছে $4,740। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পাল্টাপাল্টে শুল্ক আরোপে কমেছে ডলারের মান। এতে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ডলার বিক্রি শুরু করেছে, যার প্রভাবে আবারও ঊর্ধ্বমুখী এই ধাতুর বাজার। একইভাবে দাম বেড়েছে রূপারও। প্রথমবারের মতো আউন্স প্রতি রূপার দাম $95 ঘর ছাড়িয়েছে। এবার ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যুক্ত না হলে গুনতে হবে শুল্ক। গেল সেপ্টেম্বরে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা ঘোষণার সময় বোর্ড গঠনের প্রস্তাব দেন ট্রাম্প। সম্প্রতি বিশ্বের প্রায় 60টি দেশের কাছে এই বিষয়ে এক খসড়া সনদ পাঠিয়েছে ওয়াশিংটন, যেখানে বলা হয়, কোনো দেশ যদি এই বোর্ডের সদস্যপদ 3 বছরের বেশি স্থায়ী করতে চায়, তাদের $100 কোটি চাঁদা দিতে হবে। $780 বিলিয়ন সম্পদ নিয়ে আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টেসলা আর স্পেসএক্সের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ XAI এর বদৌলতে গড়ে তুলছেন বিশাল এক সাম্রাজ্য।
এখন শুধু অপেক্ষা প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার। এদিকে অক্সফামের তথ্য বলছে সারা বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০-এর ঘর, যার মধ্যে শীর্ষ ১২ ধনীর দখলে অতি দরিদ্র ৪০০ কোটি মানুষের চেয়েও বেশি সম্পদ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দ্বারপ্রান্তে ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ XAI দিয়ে বাজিমাত করতে চান টেসলা ও স্পেস এক্সের মালিক। 2021 সালে $185 বিলিয়ন সম্পদ অর্জনের মধ্য দিয়ে জেফ বেজোসকে পেছনে ফেলে ফোর্বসের তালিকায় শীর্ষে অবস্থান নেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2025 সালের অক্টোবরে প্রথম $500 বিলিয়ন সম্পদের মালিক হন মাস্ক। সে সময় টেসলার শেয়ার দর প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে তার আয়। মাত্র 100 দিনের মাথায় $779 বিলিয়ন মাইল ফলক পেরিয়ে যান প্রযুক্তি বাদশা। ফোর্বসের তথ্য অনুযায়ী $270 বিলিয়ন নিয়ে শীর্ষ ধনীর তালিকায় মাস্কের পরেই আছেন ল্যারি পেজ। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে জেফ বেজোস, সার্গেই ব্রেইন ও ল্যারি এলিসন। এদিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের তথ্য বলছে 2025 সালে বিশ্বব্যাপী বিলিয়নিয়ারের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩,০০০-এর ঘর। তাদের মতে ইলন মাস্ক সহ শীর্ষ 12 ধনকুবেরের হাতে যে পরিমাণ সম্পদ তা বিশ্বের অতি দরিদ্র 400 কোটি মানুষের মোট সম্পদের চেয়ে বেশি। মূলত দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর নাটকীয়ভাবে বদলেছে ধনকুবেরদের ভাগ্য, যেখানে অর্থনৈতিক বিধিনিষেধ শিথিলের পক্ষে জোরালো অবস্থান নেয় মার্কিন প্রশাসন। এছাড়া কর্পোরেট কর বৃদ্ধির চুক্তিগুলো ভেস্তে দেয়ায় সম্পদ বাড়ানোর সুযোগ পান ধনীরা। ফলে 2025 শেষে অতি ধনীদের সম্পদ 16% বেড়ে দাঁড়িয়েছে $18 ট্রিলিয়ন ঘরে। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।